সিনেমাটি শুরু হয় ওয়েস্টার বে, নিউ ইয়র্ক 2007-এ। এখানে স্কুলের কিছু বাচ্চারা স্পিচ দিচ্ছিল যে বড় হয়ে তারা কি হতে চায়। কেউ ফুটবলার হতে চায়, আবার কেউ অন্য কিছু। এবার নাম্বার আসে রিড রিচার্ডসের। সে ছিল একজন খুব মেধাবী ছেলে। সে নিজের ব্যাপারে কিছুটা আলাদাই চিন্তাভাবনা করত। সে পৃথিবীর ব্যাপারেও কিছুটা আলাদাই ভাবে। যখন তার সময় আসে তখন তাকে বলা হয় স্পিচ দাও যে বড় হয়ে তুমি কি হতে চাও। তখন সে বলে ভবিষ্যতে সে এমন একটা মেশিন বানাতে চায় যেটার মাধ্যমে টেলিপোর্ট করা যাবে, মানে সব লোকেদের এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া যেতে পারে উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ডে। সে এরকম একটা মেশিন বানিয়েও ফেলে যেটা তাদের বাড়ির গ্যারেজে আছে। সে তার নাম রাখে বায়োমেটা শ্যাটল। শিক্ষকটি তার ওপর খুব রেগে যায়। তিনি বলেন এটা মজা করার সময় নয়, যাও গিয়ে আবার অ্যাসেসমেন্ট করে নিয়ে এসো। তাদের ক্লাসে আর একটা বাচ্চা ছিল যার নাম ছিল বেন গ্রিম, যে অনেক বেশি আসক্ত হয়ে যায় রিডের এই আইডিয়া আর ইনোভেশনে। তখন আমরা দেখি যে বেন গ্রিম বলে বাচ্চাটি ছিল, সে এক যুদ্ধের আইডিয়ার জন্য একটি আবর্জনা স্তূপে যায় এবং রাতের বেলা রিচার্ড কিছু চুরি করতে সেখানে যায় আর বেন তাকে সেখানে ধরে ফেলে। বেন তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন রিড বলে, আমার যে টেলিপোর্টের মেশিনটা আছে তার জন্য আমার পাওয়ার কনভার্টারের প্রয়োজন আছে। তুমি যদি আমায় সাহায্য করো তাহলে আমরা সফলতার সঙ্গে মেশিনটি তৈরি করতে পারবো। বেন তাকে সাহায্য করে। তারা পাওয়ার কনভার্টার মেশিনটাকে নিয়ে যায় আর সেখানে টেলিপোর্টেশন মেশিনটা শুরু করে। তারা একটা খেলনা গাড়িকে মডেলের ওপরে রাখে আর তাকে টেলিপোর্ট করে এদিক থেকে ওদিকে নিয়ে যায়। কিন্তু যখন তারা আবার ওই গাড়িটাকে ফেরানোর চেষ্টা করে তখন সেখানে শুধুমাত্র মাটি আর কিছু পাথরের টুকরো ফিরে আসে। তাই তাদের মনে হয় যে হয়তো গাড়িটা যেখানে গেছে সেই জায়গাটার মাটি আর পাথর এখানে আমরা পেয়েছি। এরপরেই সেই টেলিপোর্টের মেশিন এতটাই শক্তিশালী ছিল যে তাদের সেই একটা এক্সপেরিমেন্টে গোটা শহরের বিদ্যুৎ চলে যায়। তাহলে আপনারা বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল মেশিন বানিয়েছিল রিড রিচার্ড। গল্পটি এবার 7 বছর পর দেখানো হয়, মানে 2014 সাল। রিড আর বেন দুজনে ছোট থেকেই পার্টনার হয়ে গিয়েছিল। তাদের মডেলকে তারা এদিক ওদিক নিয়ে যেত। এবার তারা এসেছে একটা সায়েন্স ফেয়ারে। যখন তারা তাদের মডেলটিকে একটি এয়ারপ্লেনের মাধ্যমে ব্যবহার করে দেখায় তখন জাজেদের সেই মডেলটা পছন্দ হয় না। তারা বলেন, তোমরা যুক্তিহীন একটা ম্যাজিক পদ্ধতি দেখিয়েছ। কেউ বিশ্বাসই করে না যে তারা টেলিপোর্ট করেছে। এই জন্য রেগে গিয়ে তিনি তাদের দুজনকে বাদ দিয়ে দেয়। রিড আর বেন খুব হতাশ হয়ে যায়। তখনই তাদের মডেলের ওপর নজর পড়ে ডক্টর ফ্র্যাঙ্কলিন স্টম আর তার মেয়ের সুজানের। তারা দুজনে সেখানে যায় আর বলে, আমরা তোমাদের প্রজেক্টকে খুব আকর্ষিত হয়েছি আর আমাদের তোমাদের এই প্রজেক্টটি খুব ভালো লেগেছে। তারা বেন আর রিডকে এটাও বলে যে যে মডেলে তোমরা কাজ করছো সেই মডেলের ওপরে আমিও কাজ করছি। তোমরা যে এরোপ্লেন পাঠিয়েছ সেটা এমন না যে তোমরা সাহারা মরুভূমিতে পাঠিয়েছ বা পৃথিবীর অন্য কোনো মরুভূমিতে পাঠিয়েছ। যেটা তোমরা টেলিপোর্ট করেছো সেটা গেছে একটা আলাদা ডাইমেনশনে, এছাড়া হয়তো বা অন্য কোনো গ্রহে। এরপর সেটা আবার ফিরে আসে। এই কথা শুনে বেন আর রিড চমকে যায়। প্রফেসর ফ্র্যাঙ্কলিন স্টম তাদেরকে বলে যে তিনি ব্যাকস্ট্রিট ফাউন্ডেশন থেকে এসেছে। তিনি তাদেরকে স্কলারশিপ দেবেন তাদের এই প্রজেক্টটা সম্পূর্ণ করার জন্য। তিনি একটা রিসার্চ ইনস্টিটিউট চালান যেখানে বেশিরভাগ ইয়াং স্টুডেন্ট আসে তাদের আইডিয়াস নিয়ে। এরপর রিড আর বেন পৌঁছে যায় ব্যাকস্ট্রিট ফাউন্ডেশনে। আস্তে আস্তে রিড আর সুজানের মধ্যে একটা ঘনিষ্ঠতা শুরু হয়। তাদের দুজনের প্রতি অল্প বিস্তর ফিলিং আসতে শুরু করে। ফ্র্যাঙ্কলিন তার গোটা বোর্ড মেম্বারদের সঙ্গে কথা বলে যে তিনি ভিক্টর ওয়াম ডুমকেও আনতে চায়, যে কিনা একটা সময় তার ছাত্র ছিল। সে এমন কিছু ব্যবহার করেছিল যার কারণে তাকে জেলে যেতে হয়েছিল, কিন্তু সে অনেক বেশি প্রতিভাবান ছিল। বোর্ডের সব মেম্বাররা প্রথমে না করলেও ভিক্টরের প্রতিভা জানার পর তারা হ্যাঁ করে দেয় এবং তারা বলে যে হ্যাঁ,
তুমি ভিক্টরকে নিয়ে আসতে পারো আমাদের এই প্রজেক্টে। ফ্র্যাঙ্কলিন ভিক্টর ওয়াম ডুমের বাড়ি যায় আর বলে, আমি চাই তুমি আমাদের প্রজেক্টে জয়েন করো। কিন্তু ভিক্টর না করে দেয় আর বলে যে সে এই প্রজেক্টে জয়েন করবে না। সে বলে, আমি প্রজেক্ট জয়েন করতে চাই না, আমি নিজের মতো কাজ করতে চাই, যেটা বোর্ড মেম্বাররা অ্যালাউ করে না। ফ্র্যাঙ্কলিন কনফার্ম করে দেয় যে বোর্ড মেম্বাররা তাকে বিরক্ত করবে না। তার উপরে ভিক্টর যখন জানতে পারে সুজানও এই প্রজেক্টের সঙ্গে যুক্ত, তখন সে প্রজেক্টের জন্য হ্যাঁ করে দেয়। ফ্র্যাঙ্কলিন সুজানকে, ভিক্টরকে আর রিডকে একে অপরের সাথে পরিচয় করিয়ে দেয়। সুজান বলে, এই প্রথম ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ খবরাখবর আছে। খবরাখবরটা ছিল যে সেই টেলিপোর্টেশন ডিভাইসের মাধ্যমে তারা একটা ড্রোন পাঠিয়েছিল। ড্রোনটা তো ফেরত আসেনি, কিন্তু সেটা অন্য একটা গ্রহে গিয়ে সেখানকার কিছু ছবি ও ভিডিও পাঠিয়েছে। তখন ফ্র্যাঙ্কলিন তাদের তিনজনকে বলে, আমি চাই তোমরা তিনজন এই প্রজেক্টের ওপর কাজ করা শুরু করো। এরপর আমরা কথা বলবো ফ্র্যাঙ্কলিনের ছেলের ব্যাপারে, মানে সুজানের ভাই জনি স্টোম, যে ইল্লিগাল কার রেসিং করে। একবার সেই রেসিংয়ে তার কারের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এর ফলে তার হাত ভেঙে যায়। ফ্র্যাঙ্কলিন যখন সেটা জানতে পারে যে তার ছেলে রেসিং করে বা রেসিং করার চেষ্টা করে, তখন সে খুব রেগে যায়। ফ্র্যাঙ্কলিন তখন বলে, আমি তোমার গাড়ি নিয়ে নেব আর কখনো তোমাকে ফেরত দেব না। তখন জনি বলে, দয়া করে আমার গাড়িটা ফেরত দিয়ে দাও, এটা আমার কাছে সব কিছু, এটা আমি নিজের হাতে করে বানিয়েছি। ফ্র্যাঙ্কলিন তখন বলে, ঠিক আছে, একটা শর্তে আমি তোমাকে গাড়িটা ফেরত দেব, তোমাকে ল্যাবে আমাদের সঙ্গে কাজ করতে হবে। তাই মূলত রিড, ভিক্টর আর সুজানের দলে জনিও যুক্ত হয়। তারা সবাই একসাথে কাজ করা শুরু করে অ্যাজ এ টিম, এবং ফাইনালি তারা একটা মেশিন তৈরি করে ফেলে, যেটা রিডের মডেলের ওপর বেস করে একটা লার্জ মডেলে। স্পষ্টতই সেটা খুব দামি, আর সেটা টেলিপোর্ট করতে পারে এদিক থেকে ওদিকে। সুজান অন্যদিকে আর রিড একে অপরের সাথে কথা বলছিল, সেটা দূর থেকে ভিক্টর দেখতে পায় আর জেলাস ফিল করে। এরপর বোর্ড অফ ডিরেক্টররা আসে এবং তাদের সেটা এক্সপেরিমেন্ট করে দেখানো হয়। সেটার উপরে তারা একটা বাদর মানে মাংকি ব্যবহার করে। তারা সফলতার সঙ্গে সেটা টেলিপোর্ট করে এবং ফিরিয়েও নিয়ে আসে। এতে বোর্ড অফ ডাইরেক্টররা খুব খুশি হয়। এরপর তারা বলে যে এই মিশনের জন্য আমরা নাসার লোকেদের পাঠাবো। তৎক্ষণাৎ রিড, জনি, সু, ভিক্টর নিজেরা নিজে থেকেই যেতে চাইছিল, যাতে তাদের নিজেদের নাম ডাক হয়। কিন্তু বোর্ড অফ ডিরেক্টররা ঠিক করে তারা সেখানে নাসার লোকেদের পাঠাবে। রিড, ভিক্টর আর জনির খুব খারাপ লাগে। তখন তারা ঠিক করে নাসার লোকেদের পৌঁছানোর আগেই তারা তাদের ফ্ল্যাগ সেখানে নিয়ে যাবে, মানে আমেরিকার ফ্ল্যাগ। আর আমরা নিজেরাই এক্সপেরিমেন্টের সাহায্যে টেলিপোর্ট করব আর দ্বিতীয় ডাইমেনশনে নিজেদের নাম অর্জন করে ফেলব, যেমনটা নীল আর্মস্ট্রং করেছিল, সিন্স হি ইজ দ্য ফার্স্ট পার্সন ল্যান্ড অন দ্য মুন। চাঁদে অবতরণকারী প্রথম ব্যক্তি ছিল তিনি। এর মধ্যে রিড বেনকে কল করে এই অভিযানের জন্য, বলে যে আমি তোমাকে ছাড়া এই অভিযানে যেতে পারবো না, তুমি ছোটবেলা থেকেই আমার সঙ্গে থেকেছ, আর এরপরেও তোমাকে আমার সঙ্গ দিতে হবে। তাহলে ফাইনালি হলো এটা যে রিড, বেন, জনি আর ভিক্টর সেই মেশিনে যায় আর টেলিপোর্ট করা শুরু করে দেয়। কিন্তু তখন সু দেখে যে সেখানে কোনো একটা গোলযোগ হচ্ছে। সে তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই তারা টেলিপোর্ট করে চলে যায়। এখন সেই ডাইমেনশনটি খুবই অদ্ভুত ছিল। সেখানে খুবই সংকটজনিত পরিবেশ ছিল, আর সেখানে সবুজ রঙের লিকুইড লাভা বেরোয়। তারা যখন পতাকাটা মাটিতে পুঁততে যায়, তখন সেখানকার মাটি ভাঙতে থাকে, মাটি ভেঙে লিকুইড লাভা বেরোতে থাকে। তারা সবাই সামনের দিকে এগোতে থাকে, কিন্তু জনি পিছনেই থাকে। সে দড়ি বাঁধে, যাতে কারোর যদি উপরে আসার প্রয়োজন হয় তাহলে সে দড়িটাকে একটু টেনে দেবে। সবাই সামনের দিকে এগিয়ে যায়। রিড সেই লিকুইড লাভাতে হাত দেয় আর বলে, এটা তো জীবন্ত এনার্জি, ইট ইজ এ লাইভ এনার্জি। যখন সে সেটাতে হাত দেয় তখন একটা অনেক বড় বিস্ফোরণ হয়। তখন সমস্ত মাটি ভাঙতে থাকে। তখন জনি আবার তাকে টানতে শুরু করে। রিড আর বেন কোনোভাবে তো ফেরত আসে, কিন্তু ভিক্টর
এই বিস্ফোরণের সঙ্গে মিশে যায়। তারা ভিক্টরকে ফিরিয়ে আনতে পারে না। তারা আবার টেলিপোর্টের মেশিনে বসে অন্যদিকে তাদের দিকে লক্ষ্য রাখছিল আর তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টাও করছিল। তারা প্রত্যেকে ফিরে আসে। তখন আবার অনেক একটা বড় বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে জনির গায়ে আগুন লেগে যায়। রিড, বেন আর সুয়ের ওপরেও কিছু না কিছু হয়। প্রত্যেকে সেই এনার্জির কারণে আহত হয়ে গেছে। কিছু না কিছু তাদেরও হয়েছে। এই বিস্ফোরণের পর যখন রিডের চোখ খোলে তখন সে দেখতে পায় জনির ওপরে আগুন লেগে গেছে। তখন সেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। এরপর সে বেনের আওয়াজ শুনতে পায়। সে বেনের আওয়াজ শুনেই যায়, কিন্তু সে বেনকে খুঁজে পায় না সেই পাথরগুলির মাঝে। তখন রিড দেখে তার যে পা সেটা ইলাস্টিকের মতো অনেক লম্বা হয়ে গেছে। এটা দেখে সে ঘাবড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পেরিয়ে যায়। এরিয়া 57-এ একটি আনডিসক্লোজড লোকেশন ছিল যেখানে তাদের সবার এক্সপেরিমেন্ট হচ্ছে। আফটার অল, সেই বিস্ফোরণের পর, সেই ডাইমেনশনে যাবার পর তাদের শরীরে কি কি প্রতিক্রিয়া হয়েছে সেটা দেখার জন্য। রিডের বেশ কিছু সময় পর জ্ঞান ফেরে। যখন জ্ঞান ফেরে তখন আমরা দেখি যে রিড তার শরীরটাকে আরও একবার কন্ট্রোল করতে পারছে। তার শরীর যে বেড়ে গিয়েছিল সেটা সে নর্মাল আকারে নিয়ে আসে। বেনের আওয়াজ সে শুনতে পায়। সে বেনের কাছে যায় এয়ারবেন্ডের মাধ্যমে। সেখানে দেখে বেন পুরো একটা পাথরের দানার মতো হয়ে গেছে। তার আশেপাশে পাথরের টুকরো ছিল, এমনকি তার শরীর পুরো পাথরের হয়ে গেছে। সে বলে, আমি আবার ফিরে আসব তোমাকে সাহায্য করার জন্য। এখন তো আমি যাচ্ছি, কিন্তু আমি আবার অবশ্যই ফিরে আসব। রিড সেখান থেকে পালিয়ে যায়। হার্বি, যে বোর্ড অফ ডিরেক্টর ছিল, সে জানতে চায় যে রিডের লোকেশন কোথায়। তাই সে বেন আর থিনের কাছে যায় আর বলে যে রিডকে খোঁজার জন্য তোমরা আমায় সাহায্য করো। এছাড়াও আমি যা যা বলবো সেগুলোর জন্য তোমরা আমাকে সাহায্য করো। এর বদলে আমি তোমাদের একটা উপায় খুঁজে দেব। তোমরা পুনরায় আগের মতো হয়ে যেতে পারবে। 1 বছর সময় কেটে যায়। পেন্টাগনে হার্বি আর যে বোর্ড অফ ডিরেক্টররা ছিল তারা একটা বক্তৃতা দিচ্ছিল। তারা আর্মি লোকেদের বলছিল যে কিভাবে তাদের যে সাবজেক্ট আছে, যেমন বেন, থিন, সু বা জনি, তারা সবাই আস্তে আস্তে মিলিটারির জন্য কাজ করছে। মিলিটারিতে কাজ করতে করতে তারা সুপার সোলজারের মতো কাজ করছে, যার কারণে তারা অনেক প্রোটেক্টস প্রোভাইড করতে পারছে একজন নর্মালি সোলজারকে। অন্যদিকে দ্বিতীয় ডাইমেনশনের যে প্ল্যানেট ছিল সেখান থেকে পাওয়ার পাওয়া গিয়েছিল। তারা এই জিনিসটার নাম দিয়েছে প্ল্যানেট 0। আর হার্ভির প্ল্যান এটা ছিল যে টেলিপোর্টের মেশিনটা দ্বিতীয়বারের জন্য বানানো হোক আর প্ল্যানেট 0 আরও একবার যাওয়া হোক, যাতে সেখান থেকে পাওয়ার গেন করা যেতে পারে। তাদের যত সোলজার আছে সেই পাওয়ার দিয়ে যাতে সুপার হিউম্যান বানানো যায়। ফ্র্যাঙ্কলিন সুয়ের কাছে সাহায্যের জন্য আসে। সে বলে, আমি চাই তুমি রিডকে খোঁজো। সু বলে, রিড আমাদের বোকা বানিয়েছে আর আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু ফ্র্যাঙ্কলিন বলে যে সে পালিয়ে যায়নি, বরং সে ভয় পেয়ে গেছে। সে তখন বাচ্চাই ছিল যখন তার সঙ্গে এই সব কিছু হয়েছে, একদম ঠিক তোমার মতো। এই জন্য সে ভয়ে পালিয়ে গেছে। কিন্তু দেখবে সে কিছু না কিছু একটা ভালো করবেই। সে হয়তো অন্য কোনো সমস্যায় আছে। আমি চাই তুমি আমাদের সাহায্য করো তাকে খুঁজতে, কারণ রিডকে ছাড়া টেলিপোর্ট মেশিন বানানো খুব কঠিন। এখানে জনি হিউম্যান টর্চ একটা মেশিনের জন্য যাচ্ছে। সু তখন নিজে চেষ্টা করে রিডকে খোঁজার জন্য। এরপর আমরা রিডকে দেখি। সে তার মুখ বদলে অন্য কোথাও এখন থাকছে। তার কাছে ইলাস্টিসিটি পাওয়ার চলে এসেছিল, যার ফলে তার যে মুখ পুরোপুরি সে বদলে ফেলতে পারে। সে যে কোনো রকমের মুখ করে ফেলতে পারে তার ইচ্ছা মতো। তখনও আমরা দেখি রিড তার বন্ধু বেনকে খোঁজার চেষ্টা করছে ও থিন তার সাবজেক্টটা পড়ছে আর জানতে চাইছে যে এর কিওরটা কি। রিড নিজের জন্য একটা স্যুট বানিয়েছে যেটা সে ইজিলি স্ট্রেচ করতে পারবে। রিড নিজে আরও একটা নতুন মেশিন বানাচ্ছে যেটা সিঙ্গেল পার্সন শাটল ছিল প্ল্যানেট 0-তে যাওয়ার জন্য। সু যে কোনোভাবে রিডের সঠিক লোকেশনটি জেনে ফেলে। এরপর হয় যেটা, আর্মি, থিন এবং বেন রিডের কাছে যায়।
তার উপরে হামলা করা হয় আর তাকে ফাইনালি ধরে নেওয়া হয়। রিডকে পুনরায় বেসে ডাকা হয় এবং সুয়ের মাধ্যমে তাকে কনভিন্স করা হয় এবং বলা হয় দয়া করে আরও একবার সেই টেলিপোর্টের মেশিনটা বানাও, যাতে আমরা নিজেদের ব্যাপারে যা কিছু কিওর আছে সেটা খুঁজতে পারি। তখন রিড প্রস্তুত হয় আর বলে ঠিক আছে, যা যা জিনিসের প্রয়োজন হবে আমি তখন তোমাদের সেটা সাহায্য করব। এখানে রিড টেলিপোর্টের মেশিনের অসুবিধার যা যা ছিল, সেগুলির যা সম্মুখীন হচ্ছিল, সেগুলির একটা সমাধান করে। এরপর আমরা দেখি হার্ভির একটা দল ছিল, সেটা সেই টেলিপোর্ট মেশিনের সাহায্যে প্ল্যানেট জিরোতে যায়। সেখানে দেখা যায় একজন মানুষ সে সামনে হেঁটে আসছে। আসলে সেই মানুষটি ছিল ভিক্টর। ভিক্টর মারা যায়নি, সে গত 1-1.5 বছর ধরে সেখানেই বেঁচে ছিল। ভিক্টরকে আবার পৃথিবীতে নিয়ে আসা হয়। ভিক্টরের ওপর এক্সপেরিমেন্ট হয় যে তোমার সঙ্গে কি হয়েছিল, কিভাবে তুমি সারভাইভ করেছো, কি হয়েছে তোমার সঙ্গে, তোমার পাওয়ারের কি হলো। কিন্তু ভিক্টরের মধ্যে ছিল কিছু উদ্দেশ্য। সে নিজের একটা নতুন সংসার শুরু করতে চেয়েছিল, তাই সে প্ল্যানেট জিরোতে। এরপর ভিক্টর হার্ভির পুরো দলকে মেরে ফেলে। তার রাস্তায় যে আসতে থাকে তাদের সবাইকে সে মেরে ফেলে। ভিক্টরের বডি পুরোপুরিভাবে মেটালিক ছিল, তার সাথে সাথে টেলিক্যারেক্টিক পাওয়ারও তার চলে এসেছিল। ভিক্টর এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। ভিক্টর যেতে চায় সেই টেলিপোর্টের মেশিনের সাহায্যে অন্য পৃথিবীতে। ডক্টর ফ্র্যাঙ্কলিন এসে রিডকে অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করে যে তুমি বোঝো, এটা তুমি যেটা করতে চাইছো সেটা ভুল। আমরা একসাথে হয়ে তোমার যেটা অসুবিধা সেগুলো ফেস করব আর সলিউশন খুঁজে বের করব, আমরা তোমাকে ঠিক করব। এরই মধ্যে ফ্র্যাঙ্কলিনকে ভিক্টর মেরে ফেলে। ভিক্টর টেলিপোর্ট মেশিনের মধ্যে বসে আর প্ল্যানেট জিরোতে পৌঁছে যায়। এখন ভিক্টরের প্ল্যানেট এটা ছিল যে টেলিপোর্টের এতটাই পাওয়ার সে বাড়িয়ে দেবে যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে টেলিপোর্ট মেশিনের মাধ্যমে। তাই ব্ল্যাক হোল সৃষ্টি হয়ে যাবে, আর ব্ল্যাক হোলের সৃষ্টি হয়ে গিয়ে সমস্ত কিছু সেই ব্ল্যাক হোলে আকর্ষিত হতে থাকে সেই মেশিনে, ইনক্লুডিং দ্য 4 মেম্বার্স। তার মানে সু, জনি, বেন আর রিড, এই 4 জনই সেই টেলিপোর্টের মেশিনের সাহায্যে পৌঁছে যায় প্ল্যানেট জিরোতে। সেখানে ভিক্টর ছিল, এখানে তাকে ডু বলা হয়। সে নিজেকে এখানে ডু বলে। সে পুরো প্ল্যানেট জিরোটা দখল করে নেয় আর পৃথিবীটাকে ধ্বংস করতে থাকে। এক করে 4 জন তার সঙ্গে লড়াই করার চেষ্টা করে, কিন্তু ভিক্টর ডুয়ের এত বেশি পাওয়ার ছিল যে সে সবাইকে হারাতে থাকে। টিমের 4 জন একে অপরের শক্তি একত্রিত করে আর সিদ্ধান্ত নেয় যে ভিক্টরকে আমাদের হারাতেই হবে, তাই একসঙ্গে কাজ করতে হবে। তারা 4 জন একসাথে লড়াই করতে শুরু করে। এরপর টিমের 4 জন একসাথে কাজ করতে শুরু করে আর ডুয়ের সাথে কাজ করে। বেন পিছন থেকে এসে ডুকে অনেক জোরে একটা ঘুষি মারে, যার সাহায্যে ডু সেই পোর্টালের এনার্জির সাহায্যে সেই বিনের মধ্যে চলে যায়। এরপর ডু ইভ্যাপোরেট হয়ে যায় আর জনি সেই পার্টেলটিকে ক্লোজ করে দেয়, যার ফলে ডু মারা যায় আর পার্টেলটিও শেষ হয়ে যায়। সেই পোর্টালের সাহায্যে, মানে সেই বিনের সাহায্যে, সেই টেলিপোর্টের মেশিনের সাহায্যে তারা পুনরায় পৃথিবীতে ফিরে যায়। পৃথিবীতে আসার পর তাদের সঙ্গে আর গভর্নমেন্টের সঙ্গে তাদের চুক্তি হয়, যেখানে ইউএস গভর্নমেন্ট তাদেরকে একটা বেস দেয়। সেখানে তারা তাদের যোগ্যতা, পাওয়ার সঠিকভাবে ব্যবহার করতে পারে। আর সেই বেসের নামে সেন্ট্রাল সিটি শেষে তারা সিদ্ধান্ত নেয় তাদের পাওয়ারের সাহায্যে তারা মানব সমাজের কল্যাণ করবে বা ভালো করবে।